সংস্কার নিয়ে ষড়যন্ত্র ছাত্র সমাজকে রুখে দিতে হবে কথা বলেছেন জামাতের নায়েবে আমির। সংস্কার নিয়ে কি ষড়যন্ত্র হচ্ছে? এত বৈঠক ঐক্যমত কমিশনে এবং জুলাই সনদে স্বাক্ষর হলো, কোন ষড়যন্ত্র কি আপনি দেখছেন? ধন্যবাদ। এক রাউন্ড কথা হয়েছে, আমি সবার কথা শুনেছি, অনেকগুলা প্রশ্ন এখানে তৈরি হয়েছে। তবে আজকে আমার একটা জিনিস ভালো লাগতেছে এই কারণে, 7 মাস যাবত যে বিষয়টি নিয়ে চিৎকার করতেছি সেইটা কিছুদিন আগে প্রফেসর শহীদুজ্জামান ইউনিভার্সিটির আইআরস ডিপার্টমেন্টের উনি কয়েক জায়গায় সেটা রেফার করেছে আমার নাম ধরে। আজকে আমি শাহরিয়ারকেও দেখলাম সে একই কথা বলছে, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো এই যে সরকার এই সংবিধানের সরকার না, যে সংবিধানটা এক্সিস্টিং সেটার কথা বলা হচ্ছে। আমরা তো এক্সিস্টিং সংবিধান নিয়েই আছি, কোনো সন্দেহ নাই, আছি। কতটা সঠিক কতটা ব্যাঠিক সেটার আরেকটা চ্যাপ্টার। এই সরকারের 106 বছরের সিম্পল কাজটা ছিল এই যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা যখন দেখা দেয় তখন এরকম একটা ক্রাইসিস, একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে, দ্যাটস অল। সেখানে তার মেয়াদ দেয় নাই, সে কি করবে তার কাজের মেয়াদ দেয় নাই, কিচ্ছু দেয় নাই, তার নাম অন্তর্বর্তীকালীন সরকার। আর যে সংবিধানটার কথা বলা হয় সেখানে অন্তর্বর্তীকালীন শব্দটাই নাই। যেখানে আমার নাম নাই সেখানে আমি ঢুকবো কি করে? আজকে 6টা লোকের টকশো করতেছি, আর একটা লোক বাইরে বসে টকশো করতেছে, কথাটা কি এয়ারে যাবে? তাকে রুমটার ভিতরে ঢুকতে হবে। ওই সংবিধান সরকার ঢুকেনি। এখন বলতে পারেন যে তাহলে কোর্টের কাজ কিভাবে চলে? আপনি যদি আজকে একটা নতুন সংবিধানও লেখেন, ওই সংবিধান তো সব বাদ হয়ে যাবে না। আইন যখন নতুন লেখে সব বাদ হয়ে যায় না, ওটা একটা মূল ভিত্তি থাকে। এই যে 72 সালের সংবিধান 17 বার সংশোধন হওয়ার পর তার 80% জিনিস নাই। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। 1 নম্বরটা যান আর আজকেরটা মিলান, 80% জিনিস নাই। তার মানে কি রূপন? এখনো ফাউন্ডেশন এইটাই। এটার থেকে যখন আমরা সংস্কার করে আসব তখন দেখা যাবে সব। নির্বাচনের চ্যাপ্টার তো টোটালটা ক্লোজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সারা বাংলাদেশকে, সমস্ত বিজ্ঞজনকে, যে যত সংবিধানের কথা বলুক, এই সংবিধানে মিলিয়ে দেখান তো ফেব্রুয়ারি 26 নির্বাচনে হওয়ার কোনো সুযোগ আছে কিনা? এই সংবিধান মোতাবেক সংসদ ভাঙার 30 দিনের মধ্যে 90 দিনের মধ্যে নির্বাচন, তারপরে যদি লাগে আরো 90 দিন, টোটাল 180 দিন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি ওই সংবিধান মোতাবেক আপনার আজকে 26 ফেব্রুয়ারি মানে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার কোনো সুযোগ নাই। তাহলে কিভাবে হচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান, আর সেই সংবিধানটা ইউনূস সাহেবের মাথায় যা বের হয়ে আসবে সেটাই সংবিধান। এমন কোন দল কি তাকে চ্যালেঞ্জ করতে পারছে যে আপনার এটা মানলাম না? 7 মাস কমিশনের কথা বলছে, একটা লোক গিয়ে রেজ করছে ভয়েস যে সংবিধান মোতাবেক তো সর্বোচ্চ 180 দিন, আপনি সংবিধান ফলো করতেছেন না কেন? কেউ রেজ করছে? ইউনূস সাহেব অযোগ্য, এনজিও গভর্নমেন্ট, আমি মেনে নিলাম। আপনারা তো বিজ্ঞজন গেছিলেন, এত লোকে আলাপ করলেন, তারা কেউ বলতে পারলেন না যে প্রধান উপদেষ্টা সাহেব সংবিধান মোতাবেক তো নির্বাচনের মেয়াদটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বুঝি সম্পূর্ণ সাংবিধানিক ভাবে দেশ চলছে, আর সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। এবং এইটার পরিপ্রেক্ষিতে তাহলে ওই সংবিধান যদি আপনি মানেন, আপনি কিসের সংস্কার, কিসের ঐক্যমত্য কমিশনের আলাপ? প্রশ্নই ওঠে না। যেখানে আপনি সংবিধান ভায়োলেশন নির্বাচনের ক্ষেত্রে আবার কথা আসছে সংবিধানে গণভোট নাই, অনেকেই বলছেন। আর জনগণ যেটা মেনে নিবে, সবাই মেনে নিলে ওটাই সংবিধান। এখন গণভোট সবাই মেনে নিছে, সমস্যা হচ্ছে আগে না পরে। সিম্পল, আমি বুঝাই দিই। এতক্ষণ মিলন ভাই বলছেন যে পার্থক্যটা কি? অবশ্যই পার্থক্য আছে। আপনি ওই সংবিধানে ঢুকতে পারতেছেন না। গণভোট যদি আগে হয় তাহলে জুলাই সনদের আইনি ভিত্তি হবে, এবং তারপরের দাবিটা আমি বলে দিচ্ছি, তারপরে নির্বাচনটা হবে জুলাই সনদের ভিত্তিতে। সুতরাং গণভোট ম্যান্ডেটরি এক। আর আইনের ভাষায় বলে রাজনৈতিক দল যখন গণভোট মেনে নিছেন, ফিরে আসার কোনো পথ নাই, আসতেই পারবেন না। সরকার না চাইলেও আপনাদেরকে গণভোট করতে হবে। 3 নম্বর কথা বলি, সরকারকে ব্লেম দেওয়া সহজ। এখানে সরকার একজন প্রতিনিধি আছে, আমাদের ট্যাগ লাগায়। তুষার ভাই একটু আগে বলছেন আসলেই নানান জনের কিছু কথা বললে ট্যাগ লাগিয়ে দেয়, এ অমুক দলে ও অমুক দলে, ওটার দালাল। ঠিক আছে, আমি মানলাম এই ট্যাগটা লাগায়, এটা খুব সিম্পল জিনিস, কারণ এটা টকশো করলে লাগাবেই। কিন্তু আমার বক্তব্য হইল, আজ পর্যন্ত এই যে সরকারের রোলটা কি? 7 মাস যে আলোচনায় বসলো, তারা যদি ঐক্যমত্যে না আসতে পারে, সরকারের দায়টা কিসের? সে তো থার্ড পারসন, রেফারি, সোজা বাংলায় বলে রেফারি। আবার এই সরকারকে যখন আমরা 17 অক্টোবর সম্ভবত যে স্বাক্ষর হইল, যেদিন 17 অক্টোবর, আই ওয়াজ প্রেজেন্ট দেয়ার। আমি দেখেছি সেখানে মঞ্চে কতজন লোক ছিলেন, তারা বসা ছিল। স্বাক্ষর করার যত লোক ছিল তার ভিতরে দামি লোক ছিল মাত্র 4 জন। মাত্র 4 জন কেন?
বিএনপির 2 জন, জামাতের 2 জন, কারণ তারা কিছু লোক রিপ্রেজেন্ট করে, সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করে বিএনপি, জামাত করে। আর বাকি যারা ছিল তারা বসা ছিল শুধু বড় দলের রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্য, একটা সিট দিবে সেই আশায়, তাই তারা স্বাক্ষর করছে। তাদের স্বাক্ষরে ইনফ্যাক্ট কিছু আসে যায় না, কিন্তু মাত্র 4টা লোকের স্বাক্ষরে 18 কোটি লোকের চিন্তা ভাবনা, 18 কোটি লোকের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, সেটাই তো অস্বাভাবিক ঘটনা। তারপরেও মেনে নিলাম, কারণ তো সে তারপর থেকে যখন আবার কথা আসলো যে সবচেয়ে বড় দল বলে তাদের সাথে প্রতারণা করছে, আমি মেনে নিলাম তর্কের খাতিরে, আমি বিতর্কে যাচ্ছি না, আমি ধরে নিলাম তাদেরটাই সঠিক, প্রতারণা করেছে সরকার। যদি খোলা আকাশের নিচে 18 কোটি লোকের সামনে প্রতারণা করতে পারে যে সরকার, সেই সরকারের অধীনে সবচেয়ে বড় দলের নৈতিক দায়িত্বই হলো নির্বাচনে না যাওয়া। কারণ নির্বাচনে যে প্রতারণা করবে না তার কি গ্যারান্টি আছে? ওখানে আপনাদের এত বিশ্বাস, রহস্যটা কি? এটা যদি রহস্যময় থাকে তাহলে তো যে যার সুবিধা নিতেই চাইবে। রাজনীতিতে সবাই সুবিধা চায়। এখন রাস্তায় নামলে আমি টের পাই রাজনীতির ভিতরে, দেশের ভিতরে এই ছোট দল বা মেজো ভাই, বড় ভাই তো বললাম, মেজো ভাইয়ের একটা প্রভাব পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। সে জানে ভোট পায়, ভোটের রাজনীতিতে আমি হয়তো ক্ষমতা পাবো না, কিন্তু আমার একটা প্রভাব আছে, এটা তো সবাই চাইবেই। সুতরাং সবচেয়ে বড় স্টেক হোল্ডার দ্বারা তাদের নৈতিক দায়িত্ব। আর 7 মাস 8 মাস ধরে আমি বলে আসছি, সবচেয়ে বড় দল বিএনপি, তারপরে জামাত, তারপরে এনসিপি, এই 3টা দল মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হতে হবে, অর্থাৎ একটা জায়গায় তাদের যেতে হবে। শেষ করি, তারপরে আরেকটা স্টেক হোল্ডার হলো সরকার নিজে। থার্ড স্টেক হোল্ডার হলো এরকম ক্রাইসিস টাইমে রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনী বা 3 বাহিনী। এই 3টে স্টেক হোল্ডার এখনো যদি ঐক্যমত্যে না আসতে পারে, আপনার নির্বাচন না হওয়ার সম্ভাবনা 99.9%।